আমাকে কোনো একজন স্যার বলেছিল যে যখনই তোমাকে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে সেই প্রশ্নকে টেনে নিজের এরিয়ায় নিয়ে আসবে, কারণ নিজের এরিয়ায় সবাই বস। তো এরপর থেকে আমি তাই করি। আমাকে যখনই কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে আমি টেনে বায়োলজির মধ্যে নিয়ে আসার চেষ্টা করি এবং বায়োলজি থেকে তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো একদিন আমাদের ফিজিক্যাল সায়েন্স টিচার, আমাদের ভৌতবিজ্ঞান স্যার ক্লাসে এসেই আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো সেলে কোন অ্যাসিড থাকে? তখন আমি মাথা চুলকে অনেকক্ষণ, স্যার সেলের মধ্যে স্যার নিউক্লিক অ্যাসিড থাকে স্যার, ডিএনএ আর আরএনএ থাকে স্যার। তো এই কথা শুনে তো আমাদের ভৌতবিজ্ঞান স্যার ঠিক আমার দিকে এইভাবে তাকিয়ে। পরে জানলাম ভৌতবিজ্ঞানের সেল মানে নাকি ব্যাটারি, এটা H2SO4 হতো। জোকস এবার্ট, আমি এমডি রাজু আজকে আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওতে আমরা মূলত কোষ বিভাজনের একটু সূচনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা জানি যে আমাদের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রবহমানতা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের একটা বিশেষ অংশ হচ্ছে কোষ বিভাজন, এবং কোষ বিভাজন বুঝতে গেলে অবশ্যই আগে ক্রোমোজোম ব্যাপারটা বুঝতে হবে। তো অলরেডি আমরা ক্রোমোজোম নিয়ে, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলো নিয়ে 5টি পার্ট অলরেডি আপলোড করা হয়েছে। যেই পার্টগুলো যদি তোমরা না দেখো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা কোষ বিভাজনের সূচনা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, যে কোষ বিভাজন ব্যাপারটা আসলে কি, এবং তারপরে কোষ বিভাজনের জন্য কোন অঙ্গগুলো অ্যাকচুয়ালি অংশগ্রহণ করে, সেই সমস্ত বিষয় নিয়ে ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব। এবং তারপরের পার্টগুলোতে আমি ধীরে ধীরে কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো যাই হোক, চলো আজকের আলোচনায়। আজকের আলোচনার যে পয়েন্টগুলো অর্থাৎ কোষ বিভাজনের সূচনা, সেখানে আমরা আলোচনা করব প্রথমে কোষ বিভাজন কি। নেক্সট আমরা কথা বলবো যে কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুগুলোর নাম, এবং নেক্সট আমরা আলোচনা করব কোষ বিভাজনের গুরুত্ব। তো চলো এক এক করে আলোচনা করা যাক। প্রথমেই আমরা চলে আসি যে কোষ বিভাজন ব্যাপারটা আসলে কি। কোষ বিভাজন, ওকে। তো কোষ বিভাজন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে, খুব সহজভাবে যদি আমরা বলি, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ থেকে দুটি কোষের সৃষ্টি হয় বা দুইয়ের বেশি কোষের সৃষ্টি হয়, ওকে, অর্থাৎ দুই বা তার বেশি কোষের সৃষ্টি হয়। যেরকম ভাবে ধরো এটা একটা কোষ, এই কোষটা থেকে দুটো কোষের সৃষ্টি হলো, তাহলে যে প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়াটার নাম কোষ বিভাজন। আমরা যদি একটু ভালোভাবে বলি তাহলে আমাদের এইভাবে বললেও হবে যে যে প্রক্রিয়ার মাধ্যমে জনিত্রী কোষ থেকে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটার নাম কোষ বিভাজন। অর্থাৎ আমরা বুঝলাম যে একটা কোষ থেকে দুটা কোষ, এই কোষটাকে আমরা বললাম কি, জনিত্রী কোষ, এবং এই দুটো কোষ যেই কোষগুলো উৎপন্ন হলো এগুলোকে বলা হয় অপত্য কোষ, ওকে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে জনিত্রী কোষ থেকে দুই বা ততোধিক কোন কোষের সৃষ্টি হবে, অপত্য কোষের সৃষ্টি হবে, সেই প্রক্রিয়াটার নাম কোষ বিভাজন, ওকে। এবার দেখো এই যে জনিত্রী কোষ, এটাকে ইংরেজিতে বলা হয় মাদার সেল, ওকে, এটাকে বলা হয় মাদার সেল। এবং এই যে অপত্য কোষ, এই অপত্য কোষকে বলা হয় ডটার সেল, ওকে। এবার এটা যখনই আমি কোনো জায়গায় লিখি তখনই স্টুডেন্টদের একটা প্রশ্ন থাকে যে স্যার এখানে ডটার সেল কেন, কেন এখানে সন সেল নয়? যখনই আবার একজন এই প্রশ্নটা করে তখনই আরেকজন আরেকটা প্রশ্ন করে বসে যে স্যার এখানে মাদার সেল কেন, কেন ফাদার সেল নয়? তো যাই হোক, আমরা ধীরে ধীরে এই আলোচনার শেষের দিকে এই উত্তরটা দেওয়ার চেষ্টা করব যে কেন এটা মাদার সেল এবং কেন এগুলো ডটার সেল। তো যাই হোক, চলো এরপরের আলোচনায়। এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজন ব্যাপারটা যেভাবে আমরা বললাম যে একটা কোষ থেকে দুটা কোষের সৃষ্টি হয়, অ্যাকচুয়ালি প্রথমে এই কোষটা এর আকারে বৃদ্ধি ঘটে। এর যে কোষের ভিতরে যে কোষীয় অঙ্গাণুগুলো, এখানে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস, তারপরে সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে, গলগি বডি থাকে, রাইবোজোম থাকে, লাইসোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। তো সেই কোষীয় অঙ্গাণুগুলোর সংখ্যা বাড়ে এবং একটি কোষ প্রথমে একবারে দুটি কোষে পরিণত হয় না, প্রথমে এই কোষটা আকারে বড় হয়, অর্থাৎ এর থেকে আকারে কি হবে, এটা বড় হবে, এবং তারপরে এটা ডিভাইড হবে, অর্থাৎ দুটো ধাপ।
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ধাপ, কোষের আকৃতি বৃদ্ধি হলো। এই যে জায়গাটা এখানে কিন্তু শুধু আকারে বৃদ্ধি হলো, এখানে কোনো বিভাজন হলো না, কিন্তু নেক্সট এই পার্টে বিভাজন হলো। তাহলে দুটো ধাপ কোষ বিভাজনের, উপরে একটা ধাপ নিচে একটা ধাপ। তো তোমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছো যে উপরের যে দশা বিভাজিত হয় না, এই ধাপটাকে আমরা বলি ইন্টারফেজ, অর্থাৎ যেখানে কোষ বিভাজিত হয় না, শুধু বিভাজনের জন্য প্রস্তুত হয়। এখানে কিন্তু বিভাজিত হয় না, এখান থেকে কি হলো, কোষটা বড় হলো, তো এখানে বিভাজিত হয় না। তো এই যে দশাটা, এই দশাটার নাম ইন্টারফেজ, আমি আই দিয়ে লিখলাম। এবং এরপরে কোষটা বিভাজিত হয়ে দুটো ভাগে বিভক্ত হয় বা দুইয়ের বেশি হতে পারে। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলি মাইটোটিক ফেজ। তাহলে আমি সেটাকে এম দিয়ে লিখলাম। তাহলে বুঝতে পারলে যে কোষ বিভাজনের প্রধান কিন্তু দুটি দশা বা দুটি ধাপ, একটা হচ্ছে ইন্টারফেজ এবং অপরটি হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজে কি হয়, ইন্টারফেজে একটা কোষ প্রস্তুত গ্রহণ করে কোষটা বিভাজনের জন্য, ভাঙার জন্য। তার জন্য কি হয়, কোষীয় অঙ্গাণুগুলোর সংখ্যা বাড়ে এবং কোষের আকৃতি বৃদ্ধি হয়। এবং নেক্সট কি হয়, তারপরে যখন ডিভাইড হয় তখন সেই দশাটাকে আমরা বলি মাইটোটিক ফেজ। তো আমরা ধীরে ধীরে আলোচনা নেক্সট আগাই। তো নেক্সট আমাদের আলোচনা যে এই যে কোষ বিভাজন, এই ব্যাপারটা প্রথম যে বিজ্ঞানী দেখেন, তিনার নাম বিজ্ঞানী ফ্লেমিং। মনে রাখতে হবে, বিজ্ঞানী ফ্লেমিং প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন এবং সালটা ছিল 1880 সাল। মনে থাকবে 1880 সাল। এবং এই সালে তিনি প্রথম কোষ বিভাজন দেখেন যেই প্রাণীটার দেহে, সেই প্রাণীটার নাম সালামান্ডার। মনে থাকবে, সালামান্ডার। এই প্রাণীটার দেহে প্রথম তিনি কোষ বিভাজন দেখেন। এবং যেই কোষ বিভাজনটা দেখেন, অ্যাকচুয়ালি কোষ বিভাজনের যে তিনটা টাইপস, তার মধ্যে তিনি মাইটোসিস কোষ বিভাজন লক্ষ্য করেন, মাইটোসিস কোষ বিভাজন। এবং তিনি এরপরে মাইটোসিস কোষ বিভাজন নামকরণ করেন 1882 সালে। আবারও একবার ক্লিয়ার করে দিচ্ছি যে বিজ্ঞানী ফ্লেমিং 1880 সালে যে কোষ বিভাজনটা দেখেছিলেন, সেই কোষ বিভাজনটা মাইটোসিস কোষ বিভাজন, কিন্তু তখন নামকরণ করেননি, নামকরণ হয়েছিল 1882 সালে। ওকে, বোঝা গেছে। নেক্সট আমরা আলোচনা করব কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু। অ্যাকচুয়ালি কোষ বিভাজন যে ব্যাপারটা দেখা নিয়ে আরো একজন বিজ্ঞানীর নাম খুবই গুরুত্বপূর্ণ, বোভেরি। এই সায়েন্টিস্টের নামও তোমরা যখন ক্লাস 11-এ পড়বে তখন আরো বিস্তারিত পড়বে। আপাতত মনে রাখো যে বোভেরি, তিনার এই পর্যবেক্ষণের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনিও কিন্তু কোষ বিভাজন ঠিক একই সময়ে লক্ষ্য করেছিলেন। যাই হোক, আমরা চলে আসছি এরপরে কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু। কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু। ওকে, তো কোষ বিভাজনে যে সমস্ত অঙ্গাণু সাহায্য করে সেগুলোকে আমরা সাহায্যকারী কোষীয় অঙ্গাণু বলবো। এবং এর মধ্যে প্রধান যে কোষীয় অঙ্গাণু, সেই অঙ্গাণুটার নাম কিন্তু নিউক্লিয়াস। তোমরা অলরেডি জানো যে কোষের মধ্যে, আমি এখানে কিন্তু ছবিটাও এঁকে দিচ্ছি, যেটা একটা যদি কোষ হয় এর মিডিলে থাকে নিউক্লিয়াস। ঠিক আছে, তো এটা হলো প্রধান কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু। কেন? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জীবের মধ্যে ক্রোমোজোম নির্দিষ্ট পরিমাণে থাকে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সেলে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। অর্থাৎ প্রত্যেকটা কোষে 46টি করেই ক্রোমোজোম থাকে। আমাদের দেহের যে কোষগুলো 46টা করে। তো এটা কিভাবে সম্ভব? প্রত্যেকটা কোষে একই রকম। তো যখন কোষ বিভাজন হয় তারপরেও সেম থাকে, তাহলে কিভাবে সম্ভব? অ্যাকচুয়ালি নিউক্লিয়াস যখন বিভাজন হয়, বিভাজন হওয়ার আগে নিউক্লিয়াসের মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে? 46টা। তো একে অটোমেটিক কি করতে হয়, এই 46টা ক্রোমোজোমকে ডবল করতে হয় এবং তারপরে যখন বিভাজিত হয় তখন আবার সেগুলোকে পৃথক করে নিতে হয়। ঠিক আছে, তাহলে কোষ বিভাজনে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম ব্যাপারটা রয়েছে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। তো অবশ্যই এই নিউক্লিয়াসের কাজ বা এই নিউক্লিয়াসের মধ্যে এই ঘটনাটা ঘটছে যে ক্রোমোজোম ডুপ্লিকেট হচ্ছে, ডবল হচ্ছে এবং তারপরে সেটা আবার সেপারেট হচ্ছে। ঠিক যতগুলো আগের কোষে ছিল ঠিক ততগুলো পরে যে বিভাজিত হয়ে কোষগুলো তৈরি করবে ঠিক একই রকম, একই সংখ্যায় থাকবে। এটা শুধু আমাদের কোষের ক্ষেত্রে না, যে কোনো জীবের ক্ষেত্রে, অর্থাৎ সেটা
বানরের ক্ষেত্রেও সেটা হচ্ছে, পায়রার ক্ষেত্রেও সেটা, কুকুরের ক্ষেত্রেও। যেরকম ভাবে আমরা জানি বানরের 42টা ক্রোমোজোম থাকে, তো প্রত্যেকটা কোষে 42টা করে। যেরকম ভাবে আমরা জানি যে কুকুরের 78টা ক্রোমোজোম, তো প্রত্যেকটা কোষে 78। পায়রার 80টা ক্রোমোজোম, তো প্রত্যেকটা কোষে 80টা করে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস এর মধ্যে ক্রোমোজোম থাকছে, সেই ক্রোমোজোম ডুপ্লিকেট হচ্ছে, যেটাকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলি। তো সেই রেপ্লিকেশনের মাধ্যমে ডবল হচ্ছে এবং তারপরে সেটা সেপারেট হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসটা কি হচ্ছে, ডিভাইড হচ্ছে, দুটো ভাগে ডিভাইড হচ্ছে আবার, ঠিক আছে? তো এই ডিভাইড যে হচ্ছে বেশ কয়েকটা দশায় হয়। আপাতত মনে রাখো, পি দিয়ে প্রোফেজ, এম দিয়ে মেটাফেজ, এ দিয়ে অ্যানাফেজ এবং টি দিয়ে টেলোফেজ। তো এই চারটি দশায় এই ক্রোমোজোম অর্থাৎ এই নিউক্লিয়াস কি হবে, ডিভাইড হবে, বিভক্ত হবে। ওকে, নেক্সট, পরের 2 নাম্বার, রাইবোজোম। ওকে, তো এই কোষীয় অঙ্গাণুটা কোথায় থাকে? কোষের মধ্যে অবশ্যই কোষীয় অঙ্গাণু থাকে। তো কোষের মধ্যে কতগুলো দানাদার অংশ থাকে, এই দানাদার অংশগুলোর নামই হচ্ছে রাইবোজোম। এটা ছিল নিউক্লিয়াস, এগুলো হচ্ছে রাইবোজোম। তো এই রাইবোজোম গুলো কি করে? রাইবোজোম গুলো অ্যাকচুয়ালি প্রোটিন উৎপাদন করে। প্রোটিন উৎপাদন, তোমরা জানো যে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ফ্যাক্টরি, যেরকম ভাবে চালের ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি, সেখানে কি উৎপাদন হয়? চালের ফ্যাক্টরিতে চাল তৈরি করা হয়, জুতার ফ্যাক্টরিতে কি, জুতা। ঠিক একই রকম ভাবে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, কারণ এই প্রোটিন উৎপাদন করে। এবং তোমরা অলরেডি পড়ে নিয়েছো যে ক্রোমোজোমের মধ্যে, এই যে আমরা ক্রোমোজোম বলছিলাম, ক্রোমোজোমের বেশিরভাগ অংশটাই কিন্তু প্রোটিন, ঠিক আছে? বা আমাদের কোষের বেশিরভাগ অংশটাই প্রোটিন দ্বারা গঠিত। তো সেই প্রোটিন উৎপাদন করে কে? রাইবোজোম। ওকে, তো কোষ বিভাজনের সময় প্রোটিন উৎপাদন করে। এবং আমরা জানি ক্রোমোজোমের মধ্যে প্রোটিন থাকে, যেরকম ভাবে ক্ষারীয় প্রোটিন থাকে, তাই না? তো অবশ্যই মনে রাখবো যে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন উৎপাদন করা। 3 নাম্বার, মাইটোকন্ড্রিয়া। এই কোষীয় অঙ্গাণুটার কাজ কি? আমরা যদি একটু কোষের মধ্যে দেখি, তো কোষের মধ্যে আমরা জানি এরকম নৌকা আকৃতি একটি, আমি নৌকা আকৃতি বলছি, অ্যাকচুয়ালি নৌকা আকৃতি নয়, এটাকে কেটে দেখলে ঠিক এরকম একটা আকৃতি লাগে। তো এরকম একটা কোষীয় অঙ্গাণু থাকে, যেই কোষীয় অঙ্গাণুটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং এই মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজন, অর্থাৎ কোষ যখন বিভক্ত হবে, বা এই যে নিউক্লিয়াস যখন বিভক্ত হবে, বা যখন ক্রোমোজোম গুলো, কিছু ক্রোমোজোম ওই দিকে ছুটে যাবে এবং কিছু ক্রোমোজোম এই দিকে ছুটে আসবে, তো যত শক্তি লাগবে সেই সমস্ত শক্তি উৎপাদন করে কে? মাইটোকন্ড্রিয়া। এবং এটা সে উৎপন্ন করে এটিপি আকারে। পুরো নাম এটিপির এডিনোসিন ট্রাইফসফেট। ওকে, তো এটিপি আকারে উৎপাদন করে। তো যেহেতু মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, এই জন্য তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় বা শক্তি ঘর বলা হয়। তাহলে আমরা বলবো যে মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের জন্য সমস্ত প্রকার শক্তি উৎপাদন করে। ওকে, নেক্সট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, এই যে কোষীয় অঙ্গাণুটা, এটা শুধুমাত্র প্রাণী কোষে উপস্থিত থাকে, উদ্ভিদ কোষে কিন্তু থাকে না। তো প্রাণী কোষে এটা আমরা যদি দেখি, প্রাণী কোষের মধ্যে এরকম একটা অংশ চাকতির মতো, এবং এরকম কতগুলো অনুনালিকা, ঠিক আছে? দেখতে অনেকটা সূর্যের মতো লাগছে। তো যাই হোক, এই সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করা। এ কোষ বিভাজনের সময় দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো সেন্ট্রিওল তৈরি করে, এবং এই দুটো সেন্ট্রিওল দুই প্রান্তে অবস্থান করে, এটা বিভক্ত হয়ে দুই প্রান্তে অবস্থান করে, এবং তারপরে কতগুলো রশ্মি তৈরি করে, যেই রশ্মিগুলোর নাম অ্যাস্ট্রাল রশ্মি। এবং এই অ্যাস্ট্রাল রশ্মি পরবর্তীতে আরো দীর্ঘ হয়ে যুক্ত হয় এবং বেম গঠন করে, অর্থাৎ বেম তন্তু গঠন করে। ওকে, তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করে সেন্ট্রোজোম। ওকে,
এবং যার মাধ্যমেই তো ক্রোমোজোম গুলো যুক্ত হয় এবং কিছু এদিকে কিছু এদিকে আসে। তো এটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা প্রশ্ন করতেই পারি, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কে? তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল মাইক্রোটিউবিউলের কাজ কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই সরাসরি বেমতন্তু তৈরি করে, সরাসরি বেমতন্তু তৈরি করে, ঠিক আছে? অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত কতগুলো নালী, যেগুলোর নাম হচ্ছে মাইক্রোটিউবিউল, সেগুলো সরাসরি বেমতন্তু গঠন করে। এবং আরেকটা তোমরা কোষীয় অঙ্গাণুর নাম মনে রাখবে, আমি এখানে লিখলাম, সেটার নাম হচ্ছে গলগি বডি বা গলগি বস্তু, ঠিক আছে? বা গলজি, যেটাই তোমরা বাংলা ইংরেজি নামের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে এটা আলাদা আলাদা হয়। তো যাই হোক, মনে রাখো গলগি বডি। এই গলগি বডি অ্যাকচুয়ালি ঠিক এরকম দেখতে হয়, আমি এখানে ঠিক এরকম দেখতে হয় গলগি বডি। এবং এই গলগি বডি অ্যাকচুয়ালি কি করে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে যখন উদ্ভিদ কোষ যখন ডিভাইড হয় মাঝখান থেকে, তখন এ কি করবে? এখানে একটা প্লেট তৈরি করবে। এখানে কি করবে? একটা প্লেট তৈরি করবে, যেই প্লেটটা ফ্রাগমোপ্লাস্ট নামে পরিচিত, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রথমে ফ্রাগমোপ্লাস্ট এবং তারপর সেটা প্লেট সদৃশ আকার ধারণ করে। তো সেই ফ্রাগমোপ্লাস্ট তৈরি করতে সাহায্য করে গলগি বডি, এবং তারপরে ধীরে ধীরে এই জায়গা থেকে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সৃষ্টি হয়, এবং তারপরে এই দিকে একটা কোষ এবং এই দিকে আলাদা একটা কোষ, অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষে পরিণত হয়। তো গলগি বডি ফ্রাগমোপ্লাস্ট তৈরি করে। তাহলে এই হলো আমাদের কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুগুলোর নাম এবং তাদের কাজ। নেক্সট আমরা চলে যাব যে এই কোষ বিভাজনের অ্যাকচুয়ালি গুরুত্বটা কি? কোষ বিভাজনের গুরুত্ব কি? কেন আমরা কোষ বিভাজন করছি? কি হবে এই কোষ বিভাজন দিয়ে? কেন লাগবে আমাদের কোষ বিভাজন? তো চলো আমরা একটু আলোচনা করি যে কোষ বিভাজনের গুরুত্ব কি। তো কোষ বিভাজন লেখা আছে উপরে, তো আমি শুধু গুরুত্ব লিখলাম যে কোষ বিভাজনের গুরুত্ব কি। গুরুত্ব নাম্বার 1, বৃদ্ধি। নাম্বার 1 হচ্ছে বৃদ্ধি। যদি কোষ বিভাজন না হতো তাহলে আমাদের বৃদ্ধি হতো না। কেন? কারণ আমরা জানি, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের একটাই কোষ ছিল, অর্থাৎ যে জাইগোটটা, অর্থাৎ বাবার একটা শুক্রাণু এবং মায়ের একটা ডিম্বাণু মিলিত হয়ে প্রথম একটা কোষ তৈরি করেছিল। এই কোষটার নাম জাইগোট, এবং এই একটাই কোষ থেকে আমাদের সৃষ্টি। তো এই যে একটা কোষ, এই একটা কোষ বিভাজিত না হলে একটাই থাকতো। তো ধীরে ধীরে কি হয়েছে? এই কোষটা বারবার বিভাজিত হয়েছে, এবং বিভাজিত হয়ে আবার এগুলো বিভাজিত হয়েছে। এইভাবে বিভাজিত হতে 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 অনেক কোষ তৈরি করেছে, এবং আমাদের আকৃতির প্রসারণ ঘটেছে, অর্থাৎ আমাদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে। তো আমরা বুঝতে পারছি যে যদি কোষ বিভাজন না হতো তাহলে আমাদের বৃদ্ধি হতো না। এই কোষ বিভাজনের জন্যই আমাদের বৃদ্ধি ঘটে। ওকে, 2 নাম্বার, ক্ষয় পূরণ। হ্যাঁ, এই যে ঘটনাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বৃদ্ধি হলো, ঠিক আছে, এবার কোনো জায়গায় আমাদের কেটে গেল, কোনো জায়গায় ঘা হলো, কোনো কারণে কোনো জায়গায় আমাদের কোনো একটা আঙ্গুল কেটে গেল, বা আঙ্গুলের একটা জায়গা, ছোট জায়গা কেটে গেল, তাহলে কি হবে? সেই জায়গাটাকে আবার ক্ষয় পূরণ করবে, অর্থাৎ সেই জায়গাটা আবার মেরামতির কাজ করবে। কিভাবে? আবার কোষ লাগবে সেই জায়গাটায়। তো কিভাবে সম্ভব? কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজন হতে হতে সেই জায়গাটা আবার ধীরে ধীরে পূরণ হয়ে যাবে। এই জন্য আমাদের কোনো কাটা জায়গায় আবার ধীরে ধীরে কি লাগছে? জোড়া লাগছে না? তো এই জোড়া লাগার জন্য অবশ্যই সেই জায়গায় কোষ বিভাজন হয়ে সেটা আবার জোড়া লাগতে সাহায্য করে। তো ক্ষয় পূরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের কোষ বিভাজন দরকার। প্রজনন। ওকে, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে, বিশেষ করে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে, যেরকম ভাবে বিভিন্ন ধরনের প্রোটোজোয়া, অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে এদের একটা কোষ থেকে দুটো কোষের যখন সৃষ্টি হয় তখন সেই দুটো আলাদা আলাদা প্রাণীতে পরিণত হয়। যেরকম ভাবে ধরো অ্যামিবা, একটা কোষ, এবার একটা কোষ থেকে যখনই দুটো কোষ তৈরি হলো, তার মানে কি অ্যামিবার মধ্যে দুটো কোষ থাকবে না? দুটো কোষ যখনই হলো তখন এটা একটা আলাদা অ্যামিবা, এটা একটা আলাদা অ্যামিবা। তার মানে কি হলো? প্রজনন হচ্ছে না, সংখ্যা বাড়ছে না। তাহলে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে, কিছু কিছু আদ্য প্রাণীদের ক্ষেত্রে এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, যেরকম ব্যাকটেরিয়া, অ্যামিবা, এদের ক্ষেত্রে এই কোষ বিভাজন এক ধরনের প্রজনন। ওকে, বা এরা
কোষ বিভাজনের মাধ্যমেই প্রজনন সম্পন্ন করে। নেক্সট হচ্ছে 4 নাম্বার পুনরুৎপাদন। পুনরুৎপাদন মানে হচ্ছে পুনরায় উৎপাদন। পুনরায় উৎপাদন কিছু কিছু প্রাণী রয়েছে যেরকম ভাবে তারা মাছ, অর্থাৎ বিশেষ করে একবারে বললে কম্বোজ জাতীয় প্রাণী, তারা মাছ, তারপরে হচ্ছে টিকটিকি, তোমরা অনেকেই দেখেছো এই প্রাণীটাকে। এই যে প্রাণীগুলো তারা মাছ, টিকটিকি, এদের যদি কোনো অঙ্গ ছুটে যায়, যেরকম ভাবে টিকটিকির লেজ যদি খসে পড়ে, তাহলে পুনরায় এরা আবার তৈরি করতে পারে কোষ বিভাজনের মাধ্যমে। ঠিক আছে, তারা মাছের ক্ষেত্রে তারা মাছের 5টা বাহু থাকে, কোনো একটা বাহু খসে পড়লো বা ছুটে গেল, সেই বাহুটাকে এরা আবার পুনরায় তৈরি করতে পারে, যে ঘটনাটার নাম হচ্ছে পুনরুৎপাদন। তাহলে আমরা বুঝতে পারছি যে কোষ বিভাজনের এইগুলো হচ্ছে গুরুত্ব। বুঝে গেছে? ক্লিয়ার? এবার চলে আসি এই যে কোষ বিভাজন, একটা কোষ থেকে দুটো কোষে পরিণত হবে, এই যে একটা কোষ থেকে দুটো কোষে পরিণত হবে। তো এই কোষ বিভাজন মূলত কয় প্রকার সেটা আমাদের একটু আলোচনা করতে হবে। আমি একটু নিচে লিখছি, কোষ বিভাজন। তো কোষ বিভাজন মূলত 3 প্রকার। কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার, বা 3 ভাবে এটা হতে পারে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, 2 নাম্বার হচ্ছে মাইটোসিস, এবং 3 নাম্বার হচ্ছে মিওসিস। ওকে, তো কোষ বিভাজন মোটামুটি কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস এটা নিম্ন শ্রেণীদের ক্ষেত্রে ঘটে, এবং মাইটোসিস এটা হচ্ছে উন্নতশীল সবার, অর্থাৎ আমাদের শরীরেও আমাদের দেহকোষে ঘটে, এবং মিওসিস হচ্ছে আমাদের যে জনন কোষ সেগুলোতে ঘটে। আমরা ধীরে ধীরে এক একটা করে এই অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিসের যে পর্বগুলো সেগুলো ধীরে ধীরে কমপ্লিট করার চেষ্টা করব। যাই হোক, তোমরা একটু এখানে চলে আসো যে আমি প্রথমে বলেছিলাম যে এটাকে কেন আমরা মাদার সেল বলছি এবং এটাকে কেন আমরা ডটার সেল বলছি। খুব ইন্টারেস্টিং। তোমরা দেখো যে এখানে এই কোষটা ভেঙে দুটো কোষে পরিণত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এ কি করছে? দুটো সন্তান দিচ্ছে, তাই তো? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সেলটা, যেটাকে আমরা জনিত্রী কোষ বলছি, বা যেটাকে আমরা মাদার সেল বলছি বা মাদার কোষ, কারণ হচ্ছে এই কোষটা সন্তান দিচ্ছে। তো সাধারণত মায়েরাই সন্তান দেয়, এই জন্য আমরা এই সেলটাকে বলছি মাদার সেল। ওকে, এবং তারপরে যে দুটো সেল তৈরি হলো, এই যে দুটো সেল, এই দুটো সেলকে আমরা ডটার সেল কেন বলছি, কেন সন সেল বলছি না? কারণ হচ্ছে এই যে সেলগুলো আমরা দেখবো যে এগুলো আবার কি হবে, আবার বৃদ্ধি হয়ে আবার এগুলো কি দুটো ভাগে বিভক্ত হবে, আবার এগুলো সেল ডিভিশন করবে। তো এখন এগুলো ডটার সেল, কিন্তু কিছুদিন পর এগুলো কি হয়ে যাবে, আবার এগুলো আবার নতুন ভাবে কোষ তৈরি করবে, তো তখন এগুলো আবার মাদার সেল হবে। তো ডটারই তো কি হতে পারে, অর্থাৎ কন্যাই তো মাদার হতে পারে। এখানে যদি সন হতো, সে তো আর মাদার সেল হতে পারতো না, সে তো আর মাদার হতে পারতো না। বোঝা যাচ্ছে? তো যেহেতু এরা আবার সন্তান দিবে, তার জন্য এগুলো ডটার সেল নামে পরিচিত, এগুলোকে সন সেল বলা যাবে না বা বলা হয় না। বোঝা গেছে আশা করছি? তো এই হলো আজকের সূচনা পর্ব, অর্থাৎ এরপরে আমরা পরের যে পার্টগুলো, সেই পার্টগুলোতে ধীরে ধীরে কোষ বিভাজনের যে প্রকারভেদ, যেরকম আমি বললাম অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস নিয়ে দীর্ঘ আলোচনা করার চেষ্টা করব, যতটা তোমাদের মাধ্যমিক সিলেবাসের মধ্যে রয়েছে। এবং তোমাদের যদি আরো জানার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট করবে। এবং তার পাশাপাশি আমি যখন তোমাদের 11এও কিন্তু কোষ বিভাজন নিয়ে একটা চ্যাপ্টার দেওয়া আছে, তখন কিন্তু আমি কোষ বিভাজনের উপর আরো একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। অনেকেই তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।